রাষ্ট্রের যে বৈষম্যহীন এবং শান্তি প্রিয় একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে সম্পূর্ণ বিপরীত একটি অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি। এত পরিমাণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কাগজে কলমে সক্রিয়তা দেখানো সত্ত্বেও তারা কিন্তু প্রকৃতপক্ষে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। বরং তাদের মধ্যে এমন একটি মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে খুব মানে প্রকাশ্যেই, যে তারা সবকিছুর ঊর্ধ্বে, তারা আইনের ঊর্ধ্বে, তারা যেহেতু এরকম একটা আন্দোলন করেছে, আন্দোলন সফল করেছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। প্রশাসন কিন্তু শুধুমাত্র এভাবে কাজ করে না যে কোথাও একটা ঘটনা ঘটলো, একটা অপরাধ ঘটলো, সেই অপরাধীকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে বের করলো। এত পুলিশ, এত আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, প্রশাসন সবাই, কিন্তু যেটি দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশে সার্বিকভাবে নিরাপত্তাহীনতা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সাধারণ মানুষ এতে অনেকেই ক্ষুব্ধ। তারা প্রশ্ন করছেন যে কেন এমনটা হচ্ছে। ডক্টর সুলতান মাহমুদ, কি বলবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন এগুলোর মধ্যে সবগুলো বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। তবে যে বিষয়টি আপনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে সারা দেশেই ছিনতাই, লুটতরাজ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা। আমরা জানি যে এই গত বেশ কিছুদিন থেকে বলা যেতে পারে যে জুলাই আগস্টের যে চেতনা ছিল মানুষের মনে যে আমরা রাষ্ট্র একটি নতুন পরিকাঠামোর মধ্যে দিয়ে এগোবে, রাষ্ট্রের যে বৈষম্যহীন এবং শান্তি প্রিয় একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে, কিন্তু আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে সম্পূর্ণ বিপরীত একটি অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের প্রত্যেকের যে অবস্থাটা দাঁড়াইছে এমন যে আমরা এখন আস্থা করতে পারছি না যে যখন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় অথবা আমরা নিজেরা আঘাতপ্রাপ্ত হচ্ছি তখন থানায় গেলে বা পুলিশের কাছে গেলে সেটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু অভিযোগ আমরা সেখানে করতে পারবো কিনা, এরকম একটা আশঙ্কা আমাদের তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ এত পরিমাণে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কাগজে কলমে সক্রিয়তা দেখানো সত্ত্বেও তারা কিন্তু প্রকৃতপক্ষে নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে। তার মূল কারণ হচ্ছে জুলাই এবং আগস্টের সময় যে তাদের উপর একটা বলা যেতে পারে ইন জেনারেল তাদের উপর একটা আক্রমণ হয়েছিল, যেটি আসলে আমরা সবাই জানি এবং সবাই এই বিষয় নিয়ে কথা বলেওছি বিভিন্ন ভাবে। সেই জায়গা থেকে তারা কাগজে কলমে বলছে যে আমরা সক্রিয়, কিন্তু তারা মন থেকে অনেকেই তাদের সহযোদ্ধাদের উপর আক্রমণ, তাদের সহযোদ্ধাদের ভূমিকা, তাদের সহযোদ্ধাদের অবস্থান, সেই অবস্থানকে মাথায় নিয়ে কিন্তু তারা এবং এটাও সত্য যে পুলিশের একটা বিরাট অংশ এবং আপনারা খেয়াল করছেন যে প্রশাসনের একটা বিরাট অংশ যাদেরকে বাধ্যতামূলক অবসর এবং যাদেরকে নানাভাবে হয়রানি এবং নানাভাবে অপদস্থ করার ব্যবস্থা করা হয়েছে। এটা এই সরকারের কাছ থেকে, অর্থাৎ আমরা অপেক্ষাকৃত একটি নিরপেক্ষ সরকার, যে সরকারটি আমরা অবশ্যই কোনো রাজনৈতিক সরকার মনে করি না এবং এটি কোনো রাজনৈতিক সরকার নয়। তো সেই সরকারের কাছ থেকে যখন আমরা একটি রিফরমেশনের প্রত্যাশা করি, যে একটি রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ বা সকল কিছু যখন আইন শৃঙ্খলা বাহিনী রিফরমেশনের জায়গায় যাবে, তখন কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়া অথবা কাউকে একদম চাকরিচ্যুত করে দেওয়া, কাউকে স্যাক করা, কাউকে অবদমন করা, এই বিষয়গুলোর ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের ক্ষোভ এবং এক ধরনের উদ্বেগ রয়েছে। যার ফলে তারা কোন ভূমিকায় গেলে তাদের জন্য তাদের পক্ষে যাবে অথবা কোন ভূমিকা হলে তাদের জন্য তাদের বিপক্ষে যাবে, এই ব্যাপারটি কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা এবং এক ধরনের বলা যেতে পারে যে তাদের মধ্যে একটা অসুবিধার পরিবেশ তৈরি হয়েছে। যার ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ এই যে লুটতরাজ, ছিনতাই বা বিভিন্ন ধরনের অপহরণ, বাস বাসে বাসে আক্রমণ, বাসে নারী ধর্ষণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং আমরা আমরা এই কয়েকদিন আগে যে ঢাকা রাজশাহী রুটের একটি বাসে একটি ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আমরা শুনলাম যে বাস কিন্তু বাসের যাত্রীরা থানায় যাওয়ার পরেও কিন্তু সেখানে মামলা বা এই বিষয়গুলো হয় নাই। আবার আজকে আমি নিউজ দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম কোনো নারী ধর্ষণের ঘটনা বাসে ঘটে নাই। তাহলে আমরা আসলে কোন জায়গাকে ট্রাস্ট করব? আমরা পুলিশকে ট্রাস্ট করব, না পুলিশের বক্তব্যকে ট্রাস্ট করব, নাকি সাধারণ জনগণ যে ধরনের কথা বলছে মিডিয়ার সামনে সেগুলোকে আমরা ট্রাস্ট করব? এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যার ফলে আমাদের জনগণের মনে এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা নিজেদের আত্মবিশ্বাস
নিজেদের অবস্থান সেই জায়গাটিকে পরিষ্কার নিজেরাই করতে পারছে না, এবং নিজেরা করতে না পারার কারণে কিন্তু সারা দেশে পরিস্থিতি একটু ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। ডক্টর সুলতান মাহমুদ, জি আমি আসবো আপনার কাছে অন্য একটি প্রসঙ্গ নিয়ে। আমি একই বিষয় সৈয়দুলটি আপনার কাছে আসি, আমি একটু তথ্য যোগ করি। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন 5ই আগস্ট পরবর্তী সময় লুট হওয়া 14 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এবং অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রায় 460টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে, এবং এর মধ্যেও কিন্তু বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে অস্ত্র, গোলাবারুদ এগুলো লুটপাট হয়েছে। এই যে অবস্থা, এই ভঙ্গুর অবস্থার থেকে যেমনটা ডক্টর সুলতান মাহমুদ বলছিলেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্যরা যে ঘুরে দাঁড়াবে অথবা তারা যে সক্রিয়ভাবে কাজ করবে, তারা আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তারা কিভাবে কাজ করবে তাদেরকে ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে অথবা হচ্ছে তাদের আরো শক্তিশালী করার জন্য, স্ট্রেনথেন করার জন্য। সৈয়দ লিটু। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, সেই সঙ্গে শুভেচ্ছা সমালোচক ঢাবির অন্যতম মানে গুরুত্বপূর্ণ শিক্ষক জনাব ডক্টর সেকার আহমেদ স্যারকে। বিষয়টা মানে আসলে তো বহুল আলোচিত। বাস্তবে মানে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে তার চাইতে গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানে প্রশাসনটাকে কিন্তু মানে প্রশাসনটা কিন্তু ভেঙে গেছিল একদমই। প্রশাসনটা ভেঙে যাবার পরে প্রশাসনটাকে জোড়া লাগাবার যে কাজটা, সেই কাজটা করবার সুযোগটা তৈরি করা হয় নাই এইভাবে যে প্রথমত পুলিশের মনোবলটাকে তৈরি করতে দেওয়া হয় নাই। আমি ওই দিকে যাচ্ছি না যে তাদের উপর যে অত্যাচার হয়েছে সেগুলো না, মানে যে জায়গাটা দরকার ছিল যে মানে মানে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বের জন্য আপনাকে কিছু ক্ষমতাও দিতে হয়। আপনার সেই মানে ইয়েটা যদি না থাকে, ক্ষমতাটা যদি না থাকে, আপনি ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না। অর্থাৎ দেখেন, যারা আন্দোলনে ছিল এই ছেলে মেয়েগুলা, বিশেষ করে যারা তরুণরা তো এমনিতেই একটু আবেগ পড়া বা আবেগী থাকে, তারা একটু উত্তেজনা তাদের মধ্যে বেশি কাজ করে। তো তাদেরকে কিন্তু ওই উত্তেজনার জায়গা থেকে ফেরত তো আনা হয়নি, বরং তাদের মধ্যে এমন একটি মেসেজ ছড়িয়ে দেওয়া হয়েছে খুব মানে প্রকাশ্যেই, যে আহ, তারা সবকিছুর ঊর্ধ্বে, তারা আইনের ঊর্ধ্বে, তারা যেহেতু এরকম একটা আন্দোলন করেছে, আন্দোলন সফল করেছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। এবং সেইটার জন্য মানে তাদেরকে সেই চিন্তাটাকে আরো মজবুত করবার জন্য মানে ইয়ে ভাবে যে মবগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ মানে বেসামরিক পর্যায়ে, সাধারণ পর্যায়ের ছেলেপেলেরা যে যে ধরনের মানে প্রশাসনের প্রতি যে ধরনের খবরদারি করেছে, যে ধরনের প্রশাসন যে ধরনের কাজ করার কথা তারা নিজ দায়িত্বে নিয়ে সেই কাজগুলো যেভাবে করেছে, এতে করে এই আন্দোলনে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, বিশেষত যারা কি বলে ইয়ে ছিল, তরুণ ছেলেপেলে ছিল, তারা তাদের মধ্যে কাছে এই মেসেজটাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে আমরা যা ইচ্ছে তা করতে পারি, প্রশাসন আমাদের কাছে কিছুই না। মানে প্রশাসনকে তো বরং, পুলিশকে তো আমরা বরং, তো তারা তো আমার চাইতে শক্তিশালী না। তো এই মেসেজটা যাবার কারণে আসলে মানে মানে পুলিশ আর এদের কাছে ঘেঁষতে পারে, এদের অপরাধগুলোকে এদেরকে বুঝতে দেওয়া, অথবা অপরাধ করলে এদেরকে ধরতে যাওয়া, এই জায়গাটাতে পুলিশ আর পৌঁছাতে পারেনি। আরেকটা ঘটনা হচ্ছে যে প্রশাসন কিন্তু শুধুমাত্র এভাবে কাজ করে না যে একটা ঘটনা ঘটলো, একটা অপরাধ ঘটলো, সেই অপরাধীকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে বের করলো। আসলে পুলিশের একটা নিয়ম থাকে, তাদের কাছে বিভিন্ন সোর্স থাকে, তাদের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত থাকে। প্রত্যেক এলাকায় যে এলাকায় যে ধরনের অপরাধ সংঘটিত হয়, সেই এলাকায় কারা কোন ধরনের অপরাধী, সেই কোন নির্দিষ্ট এলাকায় এই সব ধরনের তথ্য কিন্তু পুলিশের কাছে থাকে। যে মানে একটু ছিনতাই ধরনের কাজ কারা করে, ডাকাতি কারা করে, খুন খারাপি এই ধরনের কাজ কারা করে, এইরকম সব ধরনের তথ্য তাদের কাছে থাকে, যেখান থেকে যে কোনো একটা অপরাধ হবার পরে একটা মামলা হলে বা পুলিশের কাছে গেলেই তারা তাদের সেই অভিজ্ঞতা থেকে, অথবা তাদের সেই কি বলে তার তথ্য উপাত্ত থেকে তারা সেই নির্দিষ্ট একটা শ্রেণীকে টার্গেট করে খুব দ্রুত সেই লোকগুলোকে, সেই অপরাধীকে চিহ্নিত করবার চেষ্টা করে এবং তারা সফল হয়। কিন্তু এই প্রশাসনিক
মানে শুধু ইয়ে না, মানে কর্মকর্তা কর্মচারীদের মনোবল ভেঙে যাওয়ার ব্যাপার না, প্রশাসনের এই কাঠামোটাও ভেঙে গিয়েছে। এই তথ্য উপাত্ত তাদের কাছে যে তাদের যে কাজের যে পদ্ধতি, এই সবকিছু ভেঙে যাবার কারণে মানে তাদের এখন মানে কাজ করতে চাইলেও তারা কাজ করতে পারছে না। প্রথমত তাদের কাছে সেই তথ্য উপাত্ত, তারপরে তাদের সেই সিস্টেমটা ভেঙে নেই। আর তারা পরে হচ্ছে যে তারা সেই করবার সাহসটাও পাচ্ছেন না, যেহেতু এই অপ্রশাসনিক লোকগুলা, সাধারণ পর্যায়ের মানুষেরা যারা এই আন্দোলন করেছেন বলে নিজেদেরকে দাবি করছেন, অথবা যারা সত্যি আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা সেই মানে পুলিশকে সেই সুযোগটাকে, প্রশাসনকে বিশেষত সেই সুযোগটা দিচ্ছেন না। তারা তাদের নিজেদের কাছে একটা শক্তি তৈরি করে রেখেছেন, যেটা প্রশাসনকে সেই জায়গাতে গেলে হয়তো তাদের সঙ্গে বিরোধ হতে পারে, এরকম একটি আশঙ্কা থেকে তারা এই কাজগুলো করতে পারছে না। আর সেই সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে যাচ্ছে, খুবই স্বাভাবিক, কারণ তারা তো সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগটা তৈরি হয়ে গিয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই এখন অস্থিরতা এবং সর্বত্র এই অপরাধীদের অভয়ারণ্য তৈরি হয়ে গিয়েছে গোটা বাংলাদেশ। তারা নিরবচ্ছিন্ন ভাবে অন্যায়গুলো করতে পারছে, কারণ তাদেরকে ধরতে তো যাচ্ছেই না, তাদেরকে ধরতে মানে একে তো ধরতে যাচ্ছে না এই ভয়ে, আর দ্বিতীয় হচ্ছে তাদের কাছে যেহেতু তাদের সিস্টেমটা ভেঙে গিয়েছে, তথ্য গুলা নাই, তারা তাদেরকে খুঁজেও পাচ্ছে না, ধরতেও পারছে না। তো সব মিলে তারা আগের চাইতে অনেক বেশি নিরাপদ এই অপরাধীরা, যে কারণে তাদেরকে এখন ধরাটা খুবই কঠিন হবে, এবং এটা ক্রমশ বাড়তেই থাকবে যদি একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা না যায়। অর্থাৎ একটি নির্বাচন, মানে মূল কথা হলো নির্বাচন দিয়ে একটি মানে পরিপূর্ণ সরকার ব্যবস্থা না আসলে, অর্থাৎ প্রশাসনটাকে সব ধরনের আতঙ্ক থেকে, ভয় থেকে, অথবা এই যে সিস্টেম ভেঙে যাওয়া এই জায়গা থেকে বের করে এনে পুরো একটা মানে পদ্ধতির মধ্যে না নিয়ে আসতে পারলে এই জায়গাটা রিপেয়ার হবে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে মুখে বলে শুধু বেশি করে পুলিশ দিয়ে অথবা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।